প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে গতি বা মোশন। লকডাউনের মধ্যে অনেক দিন ক্লাস হচ্ছে না, যদিও এই অধ্যায়ের ক্লাস আগেও আমি নিয়েছি, তো তারপরেও আজকে নতুন করে আবার এই ক্লাসটি নিতে যাচ্ছি। দ্বিতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় গতি এবং স্থিতি। তো এই অধ্যায়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। এসএসসি পরীক্ষাতে এই বছরও এখান থেকে প্রশ্ন হয়েছিল সৃজনশীল, এবং সাধারণত প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে। তো এই অধ্যায়ের প্রথম যে আলোচ্য বিষয়টা গতি বা স্থিতি। তোমরা যখন ক্লাসটি করবে, করার সময় অবশ্যই পদার্থবিজ্ঞান বইটি খুলে নেবে, এবং এই পড়ার টপিকটা আছে মূলত 33 পৃষ্ঠায়। তোমাদের নতুন বই 33 পৃষ্ঠায় পড়াটি পাবে খুঁজে। এখানে হেডিং দেওয়া আছে গতি এবং স্থিতি, কিন্তু এই বিশাল একটি এলাকা, এই এক পৃষ্ঠা পড়ার পরও তোমরা গতি বা স্থিতির প্রকৃত সংজ্ঞা খুঁজে পাও না, বা যেটা পরীক্ষায় লেখো সেটা অত ভালো হয় না, যে যেন তোমাদের অনেক বেশি নাম্বার দেওয়া যায়। তা আমি এখানে গুছিয়ে দিয়েছি সংজ্ঞা কিভাবে লিখবে। এখানে গতির সংজ্ঞা যদি পরীক্ষাতে আসে তখন এভাবে লিখতে হবে। প্রয়োজনে ক্লাসের পরে এই গুরুত্বপূর্ণ অংশগুলোর স্ক্রিনশট তোমরা দিয়ে রাখবে। গতি যদি আসে পরীক্ষায় তাহলে এভাবে উত্তর লিখবে: প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না, তখন ওই বস্তুকে স্থিতিশীল বস্তু বা স্থির বস্তু বলে, আর এ অবস্থান অপরিবর্তিত থাকাকে বলে স্থিতি। আমি আবার বলছি, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না, তখন ওই বস্তুকে স্থিতিশীল বা স্থির বস্তু বলে, আর এ অবস্থান অপরিবর্তিত থাকাকে বলে স্থিতি। সাধারণত পদার্থবিজ্ঞানের এই আলোচনাগুলো অনেক কঠিন মনে হয় যখন কোনো বাস্তব উদাহরণ আমাদের সামনে না থাকে। মনে করো তুমি সিঙ্গাপুর বেড়াতে গিয়েছো, ওখানে ইলেকট্রিক ট্রেন আছে যেটা আমাদের দেশে নাই। ওই ট্রেনে কিন্তু কোনো রকম ঝাঁকি লাগে না। তো যদি ওই ট্রেনের দরজা জানলা সব বন্ধ থাকে, মনে করো বাইরের কিছুই তুমি দেখতে পাচ্ছ না, গাড়ির মধ্যেও কোনো ঝাঁকি নাই, তো এই অবস্থায় তোমার কি মনে হবে? তোমরা কয়েকজন বন্ধু যদি একটা ট্রেনের প্ল্যাটফর্মে থাকো, তো ট্রেনটি কিন্তু চলবে, বাইরে থেকে ট্রেনটি চলতেছে এটা বোঝা গেল। তোমরা যখন ভিতরে থাকবা, দেখবা যে পরস্পরের সাথে যদি অবস্থানের পরিবর্তন না ঘটে, তো তখন মনে হবে যে চলতেছো কি চলতেছো না এটা বোঝা যাবে না। কিন্তু বাইরে থেকে যারা ট্রেনটি দেখবে তারা বুঝতে পারবে যে ট্রেনটি আসলে চলতেছে। এর মাধ্যমে বোঝা যায় যে কোনো বস্তু আসলে স্থির নাকি গতিশীল। এটা বোঝার জন্য অন্য একটা বস্তুর তুলনা করতে হয়। এই যে বস্তুটার সাথে আসলে আমরা তুলনা করি সেটাকেই বলে প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু। আমরা সাধারণত যখন পাশাপাশি দুজন দাঁড়িয়ে থাকি তখন আমরা মনে করি আমরা দুজনেই স্থির। আসলে কি দুজনেই স্থির? কারণ পুরো পৃথিবী কিন্তু আমাদের সব কিছুকে নিয়ে চলতেছে। তো স্থিতির মতো গতির সংজ্ঞাও প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তুলনা করে দিতে হয়। তাহলে গতি কাকে বলে? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন ওই বস্তুকে আমরা বলি গতিশীল বস্তু। আর বস্তুর অবস্থানের এই পরিবর্তনের যে ঘটনা, এই ঘটনাকে বলে গতি। তো আমরা স্থিতি বা গতি যে সংজ্ঞায় দেই, এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামো কি সেটাও আমাদের শিখতে হবে। তাহলে দেখো প্রসঙ্গ কাঠামোর সঙ্গ কীভাবে লিখবে। যে বিন্দুর সাপেক্ষে আমরা কোনো বস্তুর অবস্থান, গতি বা স্থিতি ইত্যাদি নির্ণয় করতে পারি তাকে বলে প্রসঙ্গ কাঠামো। আমি আগে একটা উদাহরণ দিলাম, যখন আমরা ট্রেনের মধ্যে থাকি, তো তখন যদি দুই বন্ধু পাশাপাশি বসে থাকি, তো তখন আমরা মনে করি যে আমরা আসলে দুজনই স্থির, কিন্তু আসলে কিন্তু দুজনই স্থির না, দুজনই পুরো ট্রেনটা দুইজনকে নিয়ে গতিশীল অবস্থায় আছে। তো যে বিন্দুটার সাপেক্ষে আমরা অন্য কোনো বস্তুর গতি, স্থিতি বা তার অবস্থান নির্ণয় করি, সেই বিন্দু বা অবস্থানকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। এবার পরম গতি বা পরম স্থিতি, এটা কিন্তু পরীক্ষায় 2 মার্কের যে খ নাম্বারে যে প্রশ্নটা আসে, সেই প্রশ্নের মধ্যে বারবার এই প্রশ্নটা আসে যে মহাবিশ্বের কোনো কিছুই প্রকৃতপক্ষে স্থির নয়, ব্যাখ্যা করো। বা এমন আসে যে ব্যাখ্যা করো কোনো গতি পরম নয় বা কোনো স্থিতি পরম নয়। আবার অনেক সময় এমনভাবে আসে যে দেখাও যে সকল গতি আপেক্ষিক বা সকল স্থিতি আপেক্ষিক। তো এটা ব্যাখ্যা করার জন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পরম গতি বা পরম স্থিতি। তো পরম গতি বা পরম স্থিতির ডেফিনেশনটা আমরা একটু শিখে ফেলি।
এটা হচ্ছে যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতি বা স্থিতি নির্ণয় করা হয়, সে প্রসঙ্গ কাঠামো যদি প্রকৃতপক্ষে স্থির হয় তবে ওই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে গতি বা স্থিতি পাওয়া যায় তাকে পরম গতি বা পরম স্থিতি বলে। তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? মানে হচ্ছে যদি আমি স্বাভাবিকভাবে বলি, যেটার সঙ্গে তুলনা করে আমরা বুঝতে পারি যে বস্তুটা গতিশীল নাকি স্থির, সেই প্রসঙ্গ কাঠামোটাকে প্রকৃতপক্ষে স্থির হইতে হবে, তাহলে যে গতিটা আমরা পাবো সেই গতিটা হবে পরম গতি। বা প্রসঙ্গ কাঠামো যদি প্রকৃতপক্ষে স্থির হয় তাহলে যে স্থিতিটা আমরা পাবো সেই স্থিতিটা হচ্ছে পরম স্থিতি। আসলে কি মহাবিশ্বে কোনো কিছু স্থির আছে? আমরা যদি বলি যে পৃথিবী স্থির, এটা কিন্তু আসলে সত্যি না, কারণ পৃথিবী তার নিজ অক্ষে আবর্তন করতেছে, আবার পৃথিবীটা কি করতেছে, সূর্যের চারিদিকে আবর্তন করতেছে, তার মানে পৃথিবী আসলে স্থির না। এখন একজন বলল যে না, তাহলে আমরা সূর্যের সাপেক্ষে কল্পনা করি। সূর্য সেও কিন্তু স্থির না, কারণ সে তার নিজ অক্ষে আবর্তন করে, আবার তার আপন গ্যালাক্সি বা মিল্কওয়ে এর সাপেক্ষে কিন্তু সে আবর্তন করে। এমনভাবে আমরা দেখতে পাই মহাবিশ্বের সকল কিছুই আসলে স্থির না, প্রত্যেকটা মহাবিশ্বের সকল বস্তুই আসলে গতিশীল। যেহেতু মহাবিশ্ব প্রকৃতপক্ষে কোনো স্থির প্রসঙ্গ কাঠামো পাওয়া যায় না, তো এই জন্য আমরা বলতে পারি যে মহাবিশ্বের কোনো কিছুই প্রকৃতপক্ষে গতিশীল বা স্থিতিশীল নয়। মহাবিশ্বের সকল বস্তুই আসলে গতিশীল। যেহেতু মহাবিশ্বের সকল বস্তুই গতিশীল, তাই কোনো গতিকে আমরা পরম গতি বলতে পারি না, কোনো স্থিতিকে আমরা পরম স্থিতি বলতে পারি না। মনে করো এখানে আমরা দুইটা কলম রাখলাম, তো এই কলমটার সাপেক্ষে এই কলমটাকে আমরা কি বলবো, স্থির। কিন্তু এই কলমটার সাপেক্ষে যখন এটা চলতেছে তার মানে এটা গতিশীল। আসলে কি এই কলমটা স্থির? যেহেতু পৃথিবী গতিশীল, পুরা পৃথিবী আবর্তন করতেছে, তার মানে এই কলমটা কিন্তু আসলে স্থির নয়। যেহেতু এই কলমটা আসলে স্থির নয়, তার মানে আমরা বলতে পারি যে এই কলমের স্থিতিটা আসলে পরম স্থিতি নয়। এই কলমের স্থিতিটা কি, আপেক্ষিক স্থিতি, কারণ পৃথিবীর সাপেক্ষে কলমটা স্থির। আবার এই কলমটা গতিশীল, এই কলমটার সাপেক্ষে গতিশীল, আমার হাতের কলমটা এই রাখা কলমটার সাপেক্ষে গতিশীল। তো আসলে আমরা গতিশীল, স্থিতিশীল, পরম গতি, পরম স্থিতি এই জিনিসগুলো পড়ে ফেললাম। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বিভিন্ন প্রকার গতি। তোমাদের বইয়ে যদি তোমরা বের করো, বইয়ের 35 পৃষ্ঠায় তোমরা বিভিন্ন প্রকার গতি দেখতে পাবা। এখানে আছে প্রথমে সরল রৈখিক গতি, এরপরে আছে ঘূর্ণন গতি, চলন গতি, এরপরে 36 পৃষ্ঠায় তোমরা পাবা পর্যায়বৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি। এর মধ্যে প্রথমে যে গতিটা আছে সরল রৈখিক গতি, এটি গতির একটি একদম সহজ উদাহরণ। তোমাদের বই সুন্দর করে ডেফিনেশন লেখা আছে, এজন্য আমি আর লিখলাম না। কোনো কিছু যদি সরল রেখায় যায় তাহলে তার গতিটি হচ্ছে সরল রৈখিক গতি, সুন্দর করে বই লেখা আছে, 35 পৃষ্ঠার একটু পড়ে নিলেই হবে। ঘূর্ণন গতি, কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দুকে সম দূরত্ব থেকে ঘুরে তাহলে আমরা সেটাকে বলি ঘূর্ণন গতি। সোজা কথা, বৃত্তাকার পথে যে গতিগুলা পাওয়া যায় সেই গতিগুলাকে আমরা ঘূর্ণন গতি বলতে পারি। যেমন তোমরা আশেপাশে তাকালেই দেখতে পারবা ফ্যানের গতি, ঘড়ির কাঁটার গতি, বা পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে, এই গতিগুলো হচ্ছে ঘূর্ণন গতি। চলন গতি হচ্ছে কোনো বস্তু কণা যদি কোনো একটা বস্তুর সকল কণা যদি একই সঙ্গে চলে তখন যে গতিটা পাওয়া যাবে সেই গতিটা হচ্ছে চলন গতি। আমাদের বইয়ে চলন গতির একটা উদাহরণ দেওয়া হচ্ছে সুন্দর করে ছবি দিয়ে, যে প্লেন যদি সোজা চলে বা এমনভাবে চলে যে তার সকল কণা একই দিকে থাকে, মানে এই প্লেনে অনেক ছোট ছোট কণা দিয়ে এই প্লেনটা তৈরি, বা একটা গাড়ি অনেকগুলো ছোট ছোট কণা দিয়ে তৈরি, এর সব কিছুর দিক যদি একই দিকে থাকে তখন আমরা বলতে পারি এই গতিটা একটা চলন গতি। আর দুইটা গতি খুবই ইম্পর্টেন্ট, দেখো আমি একটু ভিন্ন কালারের কালি দিয়ে লিখেছি, পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতি, কারণ এইটা পরীক্ষাতে বারবার আসে। এবছর এসএসসি পরীক্ষা এখান থেকে একটা ডেফিনেশন এসেছিল, তো অনেকেই দেখলাম ভুল করেছে, তো তোমরা যেন ভুল না করো এই জন্য ডেফিনেশন দুইটা আমি খুব সুন্দরভাবে আলাদা করে গুছিয়ে দিয়েছি। তোমরা পরের স্লাইডে এটা দেখতে হবে। পর্যায়বৃত্ত গতি এটা বইও আছে সুন্দর করে 36 পৃষ্ঠায়, তবে ডেফিনেশন বা সংজ্ঞা যদি আসে তাহলে কোনটুকু লিখতে হবে আসলে সেটা আমি এখানে লিখে দিয়েছি। পর্যায়বৃত্ত গতি যদি পরীক্ষায় আসে তখন তোমরা এভাবে লিখবে, যদি কোনো বস্তু কণার গতি এমন হয় যে এটি এর গতিপথের কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে অতিক্রম করে তাহলে ওই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে।
এখানে ডেফিনেশনটা আবার একটু দেখো, যদি কোনো বস্তু কণার গতি এমন হয় যে এটি এর গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে, তার মানে এর গতিপথে কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু থাকবে এবং এই নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে অতিক্রম করতে হবে। যদি একই দিক থেকে অতিক্রম না করে নির্দিষ্ট সময় পর পর, তখন আমরা ওই গতিটাকে পর্যায়বৃত্ত গতি বলবো না। পর্যায়বৃত্ত গতির সবচাইতে ভালো উদাহরণ হচ্ছে ঘড়ির কাঁটার গতি। কারণ ঘড়ির কাঁটা, ঘড়িতে আমরা জানি 3টা কাঁটা থাকে, একটা মিনিটের, একটা সেকেন্ডের, একটা ঘন্টার। তো একটা সেকেন্ডের কাঁটা কী করে, প্রতি 1 মিনিট বা 60 সেকেন্ড অন্তর অন্তর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে। আবার মিনিটের কাঁটা প্রতি 60 মিনিট অন্তর অন্তর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে। এই ধরনের গতিকে আমরা পর্যায়বৃত্ত গতি বলবো। যদি ফ্যানের গতি এমন হয় যে এটা একটা ঘূর্ণন করতে প্রথমে মনে করো 0.5 সেকেন্ড লাগে, পরের ঘূর্ণনটা করতে যদি ভোল্টেজ আপ ডাউন করতে পারে, তড়িৎ প্রবাহ কম বেশি হতে পারে, তখন কিন্তু এই গতিটা আর পর্যায়বৃত্ত গতি থাকে না। কিন্তু ফ্যানের গতি যদি এমন হয় যে প্রতি 1 সেকেন্ড পরে পরপর একটা ঘূর্ণন সম্পন্ন হয়, তখন এটা পর্যায়বৃত্ত গতি হতে পারে। তো পর্যায়বৃত্ত গতি হওয়ার জন্য 2টা শর্ত। একটা শর্ত হচ্ছে নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতে হবে নির্দিষ্ট সময় পর পর, এবং দ্বিতীয় শর্ত হচ্ছে একই দিক হতে অতিক্রম করতে হবে, অর্থাৎ সময়ও সমান হবে এবং দিকটাও একই হবে। এখানে দিকের বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। স্পন্দন গতি। স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতির একটা স্পেশাল কেস। যদি পর্যায়বৃত্ত গতি, কোনো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তু কণার গতি এমন হয় যে পর্যায়কালের অর্ধেক সময় নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, তখন এই গতিকে আমরা বলি স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতির একটা উদাহরণ হচ্ছে সরল দোলকের গতি। আমরা ব্যবহারিক ক্লাসে সরল দোলকের গতির সাহায্যে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয়ের একটি ব্যবহারিক আমরা করে থাকি। তো তখন আমরা দেখি সরল দোলককে একটা বল ঝোলানো থাকে, এভাবে তোমরা দেখতে পারো যে একটা এভাবে যদি নির্দিষ্ট সময় পর পর একটা স্পন্দন গতি হয়, যেখানে স্কেলার রাশি লেখা, এই রাশিটাকে দেখো নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে অতিক্রম করতেছে। এটা যদি অর্ধেক একদিকে যায়, বাকি অর্ধেক ভিন্ন দিকে যায়, তখন যেই গতিটা আমরা পাবো সেটা স্পন্দন গতি হবে। অনেকের বাসায় অনেক বড় দেয়াল ঘড়ি থাকে, তার নিচে দেখবে একটা ঘন্টার মতো থাকে, তো সেইটাকে আমরা একটা সরল স্পন্দন গতি একটা উদাহরণ বলতে পারি। সরল স্পন্দন গতির আর একটা উদাহরণ হতে পারে যে তোমরা দোলনা, স্কুলে এসে আমাদের অনেকগুলা দোলনা আছে স্কুলে, তোমরা স্কুলে এসে অনেকে দোলনায় দোল খাও। এটা যদি নির্দিষ্ট সময় পর পর যদি দোলটা খাওয়া হয়, তখন এটা পর্যায়বৃত্ত গতি হবে এবং একই সাথে একটা স্পন্দন গতি হবে। তো আমরা বলতে পারি যে সকল, এটা থেকে আমরা এটা বুঝলাম যে প্রত্যেক স্পন্দন গতি আসলে একটা পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি আসলে স্পন্দন গতি নয়। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি কি, যে সকল ভৌত রাশিকে শুধুমাত্র মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, এর দিক নির্দেশের প্রয়োজন হয় না, তখন আমরা এই রাশিটাকে বলতে পারবো স্কেলার রাশি। আর যেই রাশিকে প্রকাশ করতে মান এবং দিক উভয়ই দরকার হয়, তখন আমরা রাশিটাকে বলবো ভেক্টর রাশি। মনে করো আমরা বলে দিলাম যে বর্তমান তাপমাত্রা 94 ডিগ্রি ফারেনহাইট বা তোমার শরীরের তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট, এটার দিক নির্দেশের কোনো প্রয়োজন হয় না। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, শক্তি, কাজ, এগুলা প্রকাশ করতে দিক নির্দেশের প্রয়োজন হয় না, শুধুমাত্র মান দিয়েই এই রাশিগুলোকে প্রকাশ করা যায়। কিন্তু এমন কিছু রাশি আছে যে রাশিগুলোকে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায় না, তার দিক দরকার হয়। যদি আমি বলি যে তার সরণ হয়েছে 10 মিটার, তখন কিন্তু আমরা বলতে পারি না যে আসলে তার সরণটা কোন দিকে হয়েছে। যদি আমরা বলি যে তার সরণটা হয়েছে পূর্ব দিকে 10 মিটার, তখন এই রাশিটা সম্পূর্ণরূপে প্রকাশ পায়। তো এই ধরনের রাশি, যে সকল রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটাই প্রয়োজন হয়, তাদেরকে আমরা বলি ভেক্টর রাশি। যেমন বেগ, সরণ, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। তো আমরা এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে, দূরত্ব এবং সরণ। এখান থেকে আমরা বুঝতে পারি দূরত্ব যেটা, সেটা হচ্ছে একটা স্কেলার রাশি, আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। মনে করো এখানে আমার অবস্থান অনুযায়ী আমি ছবিটা এঁকেছি, এটা হচ্ছে পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। মনে করো তুমি পূর্ব দিকে গেলে 6 মিটার, এরপরে গেলে উত্তর দিকে 8 মিটার, তাহলে তুমি মোট কতটুকু পথ অতিক্রম করেছো? 6 আর 8, তাহলে হবে
6 যোগ 8 সমান সমান 14 মিটার দূরত্ব তুমি অতিক্রম করেছো। তো এই যে 14 মিটার 6 এবং 8 তুমি অতিক্রম করলে, তাহলে এই 14 মিটার এটা হচ্ছে তোমার দূরত্ব একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে যেতে। তার অর্থ হচ্ছে এ থেকে বিতে যেতে তুমি মোট 14 মিটার পথ অতিক্রম করেছো, এটাই হচ্ছে তোমার দূরত্ব। তাহলে ডেফিনেশনটা দেখে নাও, লেখা আছে এখানে, একটি বিন্দু হতে আরেকটি বিন্দুতে যেতে যে পথ অতিক্রম করতে হয় তাকে দূরত্ব বলে। এই দূরত্ব নির্ণয় করতে দিকের কোনো প্রয়োজন হয় না, তাহলে এই দূরত্বটা হচ্ছে একটা স্কেলার রাশি। কিন্তু যদি তুমি এবার দেখো, তুমি 14 মিটার দূরত্ব অতিক্রম করেছো, কিন্তু তোমার আদি অবস্থান, তার মানে এ অবস্থান থেকে তোমার শেষ অবস্থান মানে বি অবস্থানের মধ্যবর্তী প্রকৃত পক্ষে আসলে কতটুকু দূরত্ব বা ডিস্টেন্স রয়েছে, এই ডিস্টেন্সটাকে আমরা বলবো সরণ। দেখো এ থেকে বি যদি তোমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করো, এখানে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে এখানে অতিভুজ হবে 10। তোমরা সূত্রটা ব্যবহার করে একটা পরীক্ষা করে নিতে পারো, শুদ্ধি পরীক্ষাটা। তার মানে এ থেকে বি অবস্থানে আসলে তোমার প্রকৃতপক্ষে সরণ হয়েছে 10 মিটার। এটা হচ্ছে সরণ, কোনো বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যকার যে পার্থক্য, সেই পার্থক্যটাকে বলি সরণ। এখানে ডেফিনেশনটা লেখা আছে যে একটি বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের পার্থক্য হচ্ছে বস্তুটির সরণ। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে দূরত্ব কি আর সরণ কি। দূরত্বটা হচ্ছে যে তুমি যে পথটা অতিক্রম করলে সেটাই হচ্ছে তোমার দূরত্ব, কিন্তু সরণটা হচ্ছে তোমার আদি অবস্থান এবং শেষ অবস্থানের পার্থক্য। এমন হতে পারে যে তুমি প্রথমে এ থেকে ওতে আসলা, পূর্ব দিকে 6 মিটার দূরত্ব অতিক্রম করলা, এরপর ও থেকে বিতে গেলা 8 মিটার দূরত্ব অতিক্রম করলা, এরপরে কি করলা, বি থেকে আবার এতে চলে আসলা আরও 10 মিটার, তার মানে 6 আর 8 14 আর 10 24 মিটার পথ তুমি অতিক্রম করলে। তার মানে তুমি মোট অতিক্রম করেছো 24 মিটার দূরত্ব। কিন্তু তোমার সরণ কত হইলো? তোমার সরণ হইলো 0, কারণ তুমি যেখানে ছিলা ঘুরে ফিরে আবার সেখানেই চলে আসলা। ক্লাসে মাঝে মাঝে কিছু উদাহরণ দেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে 10ম শ্রেণীর ছাত্ররা জানো যে অনেক ইনস্ট্রুমেন্ট আমি মাঝে মধ্যে আনতে বলি। তো এই ক্ষেত্রে ধরো তুমি গেলা লাইব্রেরিতে যাওয়ার সময় বা কামরুন ম্যাডামের কাছ থেকে কিছু নিয়ে আসার জন্য বললাম, তো তুমি সেটা আমাদের যেখানে বইয়ের সরঞ্জাম রয়েছে সেখানে তুমি গেলা, আবার ক্লাসে ফেরত আসলা। তাহলে কি হইলো, এই যে তুমি একটা বিরাট দূরত্ব অতিক্রম করলা, কিন্তু তোমার সরণ কি হইলো? তোমার সরণ হচ্ছে 0, কারণ তুমি আগেও যেখানে ছিলা ক্লাসের মধ্যে, এরপরে আবার ফেরত আসলা ক্লাসে, তার মানে তোমার কোনো সরণ ঘটে নাই, কিন্তু তুমি দূরত্ব অতিক্রম করেছো। তো সরণ আর দূরত্ব এটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে তোমরা খুব সহজেই দ্রুতি এবং বেগ বুঝতে পারবা। দ্রুতি এটা একটা স্কেলার রাশি, এর জন্য দিকের প্রয়োজন হয় না। দ্রুতি হলো সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হার, মানে একক সময়ে তুমি যতটুকু দূরত্ব অতিক্রম করো সেটাই হচ্ছে তোমার দ্রুতি। এক্ষেত্রে কোনো দিকের প্রয়োজন হয় না। আমরা যদি এই উদাহরণটা আবার দেখি, যেখানে তুমি মোট 14 মিটার দূরত্ব অতিক্রম করেছিলে, যদি এই 14 মিটার দূরত্ব অতিক্রম করতে ধরে নিলাম আমি তোমার 5 সেকেন্ড সময় লেগেছে, তাহলে তোমার দ্রুতি হচ্ছে 14/5 মানে 2.8 ms ইনভার্স 1। দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড। দ্রুতির একক কি? মিটার পার সেকেন্ড। একে লেখা হয় এম, এরপরে এস দিয়ে ইনভার্স 1 বা এস এর পাওয়ার -1। আর বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার, অর্থাৎ সময়ের সাথে কতটুকু সরণ ঘটেছে এই পার্থক্যটা যদি তোমরা সময় দিয়ে ভাগ দাও, সরণকে সময় দিয়ে ভাগ করলে যেটা পাবা সেটা হচ্ছে বেগ। যেমন তোমার সরণ হয়েছিল 10 মিটার, তো এটা যদি এই 10 মিটার সরণ হতে যদি 5 সেকেন্ড সময় লাগে, তাহলে তুমি আর যে বেগ সেটা হবে 2 ms ইনভার্স 1। তো এর সাথে তোমরা এর শিখলা যে এর একক কী হবে, দ্রুতির একক কী, বেগের একক কী। তোমরা এর সাথে মাত্রাও শিখে ফেলবা। দ্রুতির মাত্রা হচ্ছে LT ইনভার্স, বড় হাতের L বড় হাতের T, এটাকে ইনভার্স দিয়ে L বড় হাতের T ইনভার্স। তো তোমরা এই মাত্রাগুলো শিখবা, কারণ মাত্রা পরীক্ষাতে আসে, বিশেষ করে MCQ এর মধ্যে কখনো কখনো জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আসে যে দ্রুতির মাত্রা কী লেখো, বা বেগের মাত্রা কী লেখো, দূরত্বের মাত্রা কী, সরণের মাত্রা কী। এই জিনিসগুলো MCQ এর মধ্যে অনেক বেশি আসে, এই জন্য তোমরা বই থেকে
এই 39 পৃষ্ঠায় এই দ্রুতি এবং বেগের মাত্রাগুলো রয়েছে। তোমরা 39 পৃষ্ঠা থেকে দ্রুতি এবং বেগের মাত্রা এটা শিখে ফেলবা। এবং বইয়ে আরও একটা উদাহরণ দেওয়া আছে, যে এখানে বইয়ে যে একটা ম্যাথ করা আছে ছোট করে, যে তুমি যদি 20 সেকেন্ড 100 মিটার দূরত্ব অতিক্রম করো তাহলে তোমার দ্রুতি ভি হচ্ছে 100/20, তার মানে হচ্ছে 5 ms ইনভার্স, এবং তোমার বেগটা হচ্ছে, আর এই সময় যদি তোমার সরণ 50 মিটার হয় তাহলে তোমার বেগটা হবে 50/20 মানে 2.5 ms ইনভার্স 1। এরপরে আমরা যেটা শিখব দ্রুতি এবং বেগের পরে ত্বরণ এবং মন্দন। সময়ের সাথে অবস্থানের পরিবর্তন ঘটলে কি ঘটে? সময়ের সাথে অবস্থানের পরিবর্তন ঘটলে আমরা বলি বস্তু গতিশীল। আমরা একদম শুরুতে পড়েছিলাম গতি, যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান পরিবর্তন ঘটলে, কোনো বস্তুর যখন অবস্থান পরিবর্তন ঘটছে তার মানে তার বস্তুটি হচ্ছে গতিশীল। আর এই গতিশীল বস্তুর গতি কি সবসময় একই থাকে? তোমরা যদি ট্রেনে চড়ো তাহলে দেখবা যে প্রথমে এটি খুবই আস্তে আস্তে চলে, এরপরে অনেক গতিতে চলে, আবার যখন কোনো স্টেশনে আসবে থামার আগে এটি আস্তে আস্তে থামবে। যে প্রথমে যত গতি থাকে এরপরে গতিটা আস্তে আস্তে কমতে কমতে এক সময় শূন্য হয়ে যায়। গাড়িতেও যদি আমরা যখন চড়ি তখন দেখবো যে একটা বাস একদম স্থির অবস্থায় ছিল, তো স্থির অবস্থায় ছিল একবারেই কি এটা 80 কিলোমিটার হয়ে যায় না, প্রথমে 10, তারপরে 20, তারপর 30, এভাবে গতি আস্তে আস্তে বাড়তে থাকে। আবার যখন একটা বাস থামবে তো তখন তার গতি আস্তে আস্তে কমতে থাকে। তো আমরা এখান থেকে ত্বরণ এবং মন্দন শিখে নিব। সময়ের সাথে এটা অনেকভাবে সংজ্ঞা লেখা যায়, ত্বরণের সংজ্ঞা বারবার পরীক্ষাতে আসে, তো তোমরা যে কোনো একটা সংজ্ঞা লিখলেই হবে। সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। কি, আবার ডেফিনেশনটা একটু পড়ে ফেলো নিজেরা। সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অন্যভাবে বলা যায় একক সময়ে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। একক সময়ে বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ। আর সময়ের সাথে বেগের এই যে পরিবর্তন হয়, সব সময় কিন্তু বেগ বৃদ্ধি পায় না। যদি বেগ বৃদ্ধি পায় সময়ের সাথে তখন আমরা সেটাকে বলি ধনাত্মক ত্বরণ, আর যদি বেগ হ্রাস পায় তখন আমরা সেটাকে বলি ঋণাত্মক ত্বরণ। এই ঋণাত্মক ত্বরণের আর একটা নাম হচ্ছে মন্দন। মনে রাখবা, যদি গতি বাড়ে তখন যেটা পাই আমরা সেটা হচ্ছে ত্বরণ, গতি যদি কমে তখন যেটা পাই সেটা হচ্ছে মন্দন। তার মানে ত্বরণ কি? ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। সময়ের সাথে বেগের পরিবর্তনের হার যদি আমরা নির্ণয় করতে চাই, তার মানে সর্বশেষ বেগ, শেষ বেগ, তার থেকে যদি আমরা আদি বেগ বিয়োগ করি এবং সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? সময়ের সাথে বেগের পরিবর্তনের হারটা আমরা পেয়ে যাব। শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করার পরে এটাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে ত্বরণ। তো এই মনে করলাম যে কোনো বস্তু বা কোনো একটা গাড়ির যদি আদি বেগ ইউ হয়, এরপরে টি সময় পরে মনে করলাম তার বেগ হলো ভি, তাহলে বেগের যে পরিবর্তন হবে এই পরিবর্তনের হারকে আমরা বলো ত্বরণ। ত্বরণ বা অ্যাক্সেলারেশন ইংরেজি নাম। এটাকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে এ সমান সমান আমরা লিখতে পারি শেষ বেগ হচ্ছে ভি, আদি বেগ হচ্ছে ইউ, তার মানে এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। এখানে দেখো আমরা একটু আড়াআড়ি গুণ করে দিয়েছি, তাহলে ভি মাইনাস ইউ এখানে রাখলাম, এর টি গুণ হয়ে হলো এ টি। তাহলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে ভি, এই মাইনাস ইউকে পাশে নিয়ে আসলে হয়ে যাবে প্লাস ইউ। এখানে দুইটা ইউ মনে হচ্ছে, এটা আসলে হবে ভি। ভি সমান সমান ইউ প্লাস এ টি। এটা গতির একটা বিখ্যাত সমীকরণ। আমরা যখন ম্যাথ করব এটাকে বারবার কাজে লাগাতে হবে। এর বাইরে আরও দুইটা ইম্পর্টেন্ট গতির সমীকরণ রয়েছে। তোমরা যখন গতির সমীকরণ, আমি নেক্সট ক্লাসে গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। তোমরা দেখো তোমাদের বইয়ের 44 পৃষ্ঠায় ভি সমান সমান ইউ প্লাস এটি এই গতির সমীকরণটা দেওয়া আছে, এবং 45 পৃষ্ঠায় আরও দুইটা গতির সমীকরণ দেওয়া আছে এবং সেটা নীল কালারের কালি দিয়ে এটা বক্স করে দেখানো আছে। এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এবং ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই তিনটা গতির সমীকরণ তোমরা মুখস্থ করে ফেলবে। এবং নেক্সট ক্লাসে আমরা যে ম্যাথগুলো করব প্লাস এই সাথে আমরা বেশ কিছু সৃজনশীল করব। তো এই সৃজনশীল শিখতে হলে এই গতির সমীকরণগুলো লাগবে। আজকে যে পড়াগুলো অনেকগুলো ডেফিনেশান পড়লাম, ব্যাখ্যাগুলো পড়লাম। এই ব্যাখ্যাগুলো প্রথমে বোঝার জন্য তোমরা এই যে স্লাইডগুলো দিয়েছি এই স্লাইডের স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে। চাইলে আমিও নিজের এই স্লাইডগুলোর ছবি তুলে কমেন্ট বক্সে দিয়ে দিব, তো তোমরা এই কমেন্ট বক্স থেকে ছবিগুলো ডাউনলোড করে রাখবে। প্রথমে আমি যে শর্ট যে ভার্সনে এখানে দিয়েছি বইয়ের সামারি, তো এটা আগে পড়ে নিবা। এই ছবিগুলা বা আমি স্ক্রিনশটে যেগুলো কমেন্টে দিয়ে দেবো এগুলো আগে পড়ে নেবা, তারপরে বই
একদম শুরু থেকে এই 45 পৃষ্ঠা পর্যন্ত একবার রিডিং পড়বা, এরপরে আবার এই যে পড়াটা দিলাম এটা মুখস্থ করে ফেলবা, তাহলে দেখবা খুব সহজে আত্মস্থ হবে। পদার্থবিজ্ঞান একটি আসলে সহজ বিষয়, যদিও মেকানিক্স ভালোভাবে উপস্থাপন না করার কারণে বলবিদ্যাটা অনেক মানুষ কঠিনভাবে বোঝে। কঠিনভাবে বোঝার কিছুই নাই, আসলে যদি সব কিছু একটু নিজে মাথায় চিন্তা করো, একটু আবেগ দিয়ে চিন্তা করো, এমনিতে আমাদের সামনে যে জিনিসগুলো ঘটে এর মধ্যে আসলে পদার্থবিজ্ঞান কিভাবে কাজে লাগছে এটা যদি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবা পদার্থবিজ্ঞান অনেক ভালো একটা সাবজেক্টে পরিণত হবে তোমার কাছে, এবং বিজ্ঞানের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে, তুমি নিজে অনেক বড় একজন প্রকৌশলী বা ভালো বিজ্ঞানী হতে পারবে। তাহলে আজকে আমি এখান থেকে বিদায় নিতে যাচ্ছি। তোমরা তোমাদের এই যে পড়াগুলো পড়ালাম আজকে, এগুলো খুব ভালোভাবে আত্মস্থ করে ফেলো এবং এগুলা খাতায় লিখবা, নিজেরা পড়ে না দেখে লেখার চেষ্টা করো। যখন এই লকডাউন শেষ হবে, পৃথিবী আবার সুস্থ উঠবে, আমরা আবার একসঙ্গে ক্লাস করব, তখন আমি এই পড়াগুলো কিন্তু ধরবো। অবশ্যই তোমরা মনে রাখবা, নেক্সট ক্লাসটা ভালোভাবে বোঝার জন্য অবশ্যই গতির 3টা সমীকরণ আমি বলে দিলাম। v = u + at, v = u + at একটা, s = ut + ½ at² একটা, আর v² = u² + 2as একটা। এই 3টা গতির সমীকরণ খুব সুন্দরভাবে আত্মস্থ করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসটা তোমাদের জন্যও সহজ হয়, আমার জন্য পড়াতে অনেক ভালো লাগে। আশা করি তোমরা সবাই ভালো থাকবা, এবং এই মুহূর্তে অবশ্যই খুব প্রয়োজন ছাড়া কেউ কিন্তু ঘর থেকে বের হবে না, কারণ একটি করোনা একটি ছোঁয়াচে রোগ, এটি যে কারো থেকে তোমার দেহে সংক্রমিত হতে পারে। এই সময়ে ঘরে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন, এই রমজানের ওসিলায় যেন করোনা নামক ভাইরাস থেকে আমাদের সবাইকে, আমাদের দেশকে, পুরো পৃথিবীকে মুক্তি দেন, এই দোয়া করে তোমাদের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।